Okudi hati lagi. Okudi hati lagi. আটটা যে অরিজিনাল স্তূপ রয়েছে সে আটটার মধ্যে এটা একটা। আমরা এখন দাঁড়িয়ে আছি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সামনে এবং এখানেই রয়েছে মিউজিয়ামটি। মিউজিয়ামটিতে না ঢুকলে এই বৈশালীর কোন জায়গাটা কোথায় অবস্থান করছে এবং সেই জায়গাগুলো সম্বন্ধে সম্যক ধারণা করাটা খুব অসুবিধাজনক। তো এখানে যে বৈশালী দর্শন করতে আসবে তাকে এই মিউজিয়ামে প্রথমেই ঢোকা উচিত এবং সেখান থেকে ধারণা নিয়ে ট্যুর প্রোগ্রাম করা উচিত। আমরা এখন ফিরে যাচ্ছি, দুপুর হয়ে গেছে, তাই আমরা এখন কোথাও থাকার রাত্রিতে থাকার ব্যবস্থা জোগাড় করতে হবে। সেখানে থেকে লাগেজটা রেখে তারপর আমি বেরোবো কলুয়ার উদ্দেশ্যে। পথে বিশালগড় পড়বে, কিন্তু আমি বিশালগড়টা এখন যাচ্ছি না। আমি রওনা হব কলুয়া উদ্দেশ্যে এবং কলুয়া যাওয়ার পথে আমি দেখতে পাবো আরেকটি বিখ্যাত জায়গা। এই হচ্ছে বিশালগড়, যা তোমরা দেখতে পাচ্ছ। বিশালগড়ের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি। পরে আমি বিশালগড় পরিভ্রমণ করব, তখন আমি তোমাকে এই সম্বন্ধে বিস্তারিত জানাবো। এটি হচ্ছে জৈন কলেজ, জৈন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। এখানে জৈন ধর্মের সমস্ত আচার বিচার, পূজা পদ্ধতি শিক্ষা দেওয়া হয়। এখানেই
মহাবীর তীর্থঙ্করের জন্মস্থান বলে প্রচলিত। সেই মহাবীর তীর্থঙ্করের জন্মস্থান দেখার জন্য আমি এগিয়ে চলেছি। এইখানেই মহাবীর তীর্থঙ্কর জন্মগ্রহণ করেছেন। সেই জায়গাটিকে বাঁধিয়ে রাখা আছে, এখনও সেইভাবে সৌন্দর্যায়ন করা হয়নি। এরই পাশে নতুন মন্দির তৈরি শুরু হয়েছে, হয়তো তারপরে এই কাজে হাত দেওয়া হবে। এই সেই নতুন মন্দির কনস্ট্রাকশন শুরু হয়েছে। আমরা এখন এখান থেকে এসে পৌঁছেছি কলুহাতে। বৈশালীর কলুহাতে ভগবান বুদ্ধকে বানরদের অধিপতি এক পাত্র মধু উপহার দিয়েছিল। এই অলৌকিক ঘটনা স্মরণ করে সম্রাট অশোক এখানে একটি ইটের স্তূপ নির্মাণ করেন। সেই স্তূপ এখনও এখানে বিদ্যমান। এই স্তূপের নিচে আরও অনেক ছোট ছোট স্তূপ রয়েছে। কলুহাতে বানররা একটি জলাশয় খনন করে সেটি তথাগতের ব্যবহারের জন্য নিবেদন করেছিল। এরই পাশে রয়েছে, আমি এরপরে এর কাছে যাব, সেটি মর্কট হ্রদ নামে খ্যাত। সেই জলাশয় কলুহাতে আজও দৃশ্যমান। এখানেই তথাগত শেষবার ধর্মোপদেশ দান করে তার মহাপরিনির্বাণের অভিলাষ ব্যক্ত করেছিলেন এবং এখান থেকে তিনি কুশীনগরের পথে শেষ যাত্রা করেছিলেন। এই ঘটনা স্মরণ করে এখানে সম্রাট অশোক একটি স্তম্ভ স্থাপন করেন। স্তম্ভটি বেলে পাথরের এবং 11 মিটার উঁচু। স্তম্ভের শীর্ষদেশে ওল্টানো পদ্ম ফুলের উপর সিংহ অরুর। সিংহের মুখটি উত্তর দিকে ঘোরানো রয়েছে, কারণ সেই দিক দিয়ে শক্য সিংহ বৈশালী থেকে চিরবিদায় নিয়ে কুশীনগরের দিকে যাত্রা শুরু করেছিলেন। বৈশালীর রাজনর্তকী ও নগর সুন্দরী আম্রপালি। রূপ, যৌবন ও অহংকারে তার দেহ ও মন তখন ভরপুর। মগধের রাজা অজাতশত্রুর মতো বিখ্যাত পুরুষদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। আম্রপালি এই কলুহাতেই বুদ্ধের উপদেশ শুনে অভিভূত হয়ে সর্বত্যাগী ভিক্ষুণীতে রূপান্তরিত হয়েছিলেন। ভক্তিনম্র হৃদয়ে তার আম্রকানন বুদ্ধকে উৎসর্গ করেছিলেন। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। কলুহার অদূরে আম্বারা চকে আম্রপালির গ্রাম এখনও বর্তমান। কলুহাতেই বুদ্ধ প্রথম সন্ন্যাসীদের বৌদ্ধ সংঘে প্রবেশাধিকার দিয়েছিলেন। সন্ন্যাসিনীদের বৌদ্ধ সংঘে প্রবেশাধিকার দিয়েছিলেন, কিন্তু এই স্বীকৃতি দানের ব্যাপারে প্রাথমিকভাবে তার প্রবল আপত্তি ছিল। এই যে হ্রদটি দেখতে পাচ্ছ, লেকটা দেখতে পাচ্ছ, এইটাই মর্কট হ্রদ। বর্ষাকালে বৈশালীতে এলে বুদ্ধ যেখানে আশ্রয় নিতেন সে মহাবীর কুটাগার শালা এই কলুহাতেই অবস্থান করছে। একটু পরে আমি তোমাদের দেখাবো। প্রথমে এটি একটি চৈতি ছিল। গুপ্ত পরবর্তী যুগে এই চৈতি ক্রমে একটি সাংহারামে পরিণত হয়েছিল। এই মহাবন কুটাগরশালার পাশেই আছে সন্ন্যাসিনীদের বাসের জন্য আরেকটি সাংহারাম। স্বস্তিকা চিহ্নের সঙ্গে সাংহারামের মিল থাকায় এর নাম রাখা হয়েছিল স্বস্তিকা। স্বস্তিকা শেপড মনাস্ট্রি সন্ন্যাসিনীদের জন্য এটি ছিল। সেই জায়গায় এই প্রস্তরখণ্ডটি স্থাপনা করে ট্যুরিস্টদের বোঝবার সুবিধার জন্য এটি করা হয়েছে।
এটি উপর থেকে যদি দেখা যায় সেটা দেখা যাবে একটি স্বস্তিকা চিহ্নের মতো, তাই এই কমপ্লেক্সটার নাম দেওয়া হয়েছে স্বস্তিকা। এবার আমি যাব কুটাগারশালা, যেখানে বৃষ্টির দিনে বুদ্ধ এখানে অনেকবার বৃষ্টির সময়তেই বুদ্ধ এখানে অবস্থান করেছেন। ফলকটি এখানে রাখা আছে, তার পাশেই রয়েছে কুটাগারশালা। কুটাগারশালা ভগবান বুদ্ধের স্মৃতি বিজড়িত ভারতবর্ষে 8টি বৌদ্ধদের কাছে অতি পবিত্র স্থান বলে বিবেচিত হয়। এই 8টি স্থান হল লুম্বিনী, যেখানে সিদ্ধার্থ জন্মগ্রহণ করেছিলেন; বুদ্ধগয়া, যেখানে সিদ্ধার্থ নৈরঞ্জনা নদীর তীরে বুদ্ধত্ব অর্জন করেছিলেন; সারানাথ, যেখানে তিনি প্রথম তার ধর্ম প্রচার করেন; রাজগৃহ, যেখানে তিনি নালাগিরি নামে একটি মস্ত হস্তিকে বশ করেন; শ্রাবন্তী, যেখানে তিনি কৌশলরাজ প্রসেনজিৎকে বিভিন্ন অলৌকিক শক্তির পরিচয় দিয়েছিলেন; সাংকাস্য, যেখানে মাতাকে শ্রীধর্ম শিক্ষাদান করে তিনি স্বর্গ থেকে মর্তে অবতরণ করেন; বৈশালী, যেখানে একটি বানর তাকে একপাত্র মধু নিবেদন করেছিল; এবং কুশীনগর, যেখানে তিনি মহাপরিনির্বাণ লাভ করেন। এই 8টি স্থানের মধ্যে বৈশালী বিশেষভাবে স্থান দখল করে আছে। দেখতে পাচ্ছ মর্কট হ্রদ। এই মর্কট হ্রদের সামনে সেই অশোক স্তম্ভ, উত্তর দিকে মুখ করা সেই সিংহের স্ট্যাচু, পিলারটাও দেখতে পাচ্ছ। এই সেই কুটাগারশালা, যার উপরে টুরিস্টরা দাঁড়িয়ে আছে। খুব সুন্দরভাবে সংরক্ষিত হচ্ছে এই জিনিসগুলো, যা সত্যি বিহারের মতো জায়গাতে ভাবতে খুবই অবাক লাগে। এই অশোক পিলারটির গায়ে অনেক কথাই লেখা আছে, যেগুলো অনেকগুলো ভাষা, যা আমাদের বোঝার উপায় নেই। যারা সেই ভাষা জানে তারা বুঝতে পারবে। সম্রাট অশোকও এর গায়ে অনেক কথা লিপিবদ্ধ করে গেছেন, যেখান থেকে ওই ঐতিহাসিকবিদরা খোরাক পাচ্ছেন। এখানে রয়েছে একটি কুয়ো। সেকালে এই কুয়োর জলই ব্যবহার করা হতো বলে বিশ্বাস।
এই বিশাল এরিয়া নিয়ে এই কলুহা এবং তার বিশাল আয়তন যেভাবে সাজিয়ে রাখা আছে, যেভাবে মেনটেন করা হচ্ছে, তা সত্যি ভাবতে খুব অবাক লাগে আমাদের কাছে। এই কলুহা দর্শন না করলে বুদ্ধদেবের স্মৃতিবিজড়িত জায়গাগুলোর সম্বন্ধে সম্যক ধারণা করা খুবই কঠিন। আমাদের কলুহা দর্শন এখানেই শেষ। আমরা এখন এগিয়ে যাব বিশালকাগড়ের দিকে। এরই খুব কাছে অবস্থান করছে আম্বারা চক, কিন্তু এই ভর দুপুর বেলায় আর এতটা যাওয়ার মতো শারীরিক অবস্থায় নেই, তাই এখান থেকে আমি ফিরে যাচ্ছি বিশালগড়ের দিকে। এই আমরা বিশালগড়ে প্রবেশ করছি। বৌদ্ধ ধর্মে বৈশালীর গুরুত্ব অনেকখানি। ইতিহাস বলে ভগবান তথাগতের মহাপরিনির্বাণের প্রায় 100 বছর পরে বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতের আয়োজন করা হয়েছিল। রাজা কালাশোক বা কাকাভরিণীনের আহ্বানে এই সঙ্গীত অনুষ্ঠান হয়েছিল। বৈশালী ও পাটলিপুত্রের বৌদ্ধ ভিক্ষু ও ভিক্ষুণীরা শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে যে 10টি নীতি অনুসরণ করত তা নিয়ে কৌশাম্বী, অবন্তী ও পাখোয়ার ভিক্ষু ভিক্ষুণীদের সঙ্গে তাদের মত পার্থক্য হয়েছিল। এই অধিবেশনে সেই মত পার্থক্য ও ভিক্ষু ভিক্ষুণীদের আচরণবিধি নিয়ে অনেক আলোচনা ও তর্ক হয়েছিল। এহেন বিখ্যাত বৈশালীর সঠিক অস্তিত্ব কিন্তু জানা যাচ্ছিল না। 1861 সনে ইংরেজ প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার ক্যানিংহম কতগুলি প্রাচীন পুঁথি থেকে অনুমান করেন যে উত্তর বিহারের মুজফ্ফরপুর জেলার বেসারই হচ্ছে প্রাচীন বৈশালী। একটু উঁচু ঢুবি দেখে খনন কার্য শুরু হলো। আস্তে আস্তে মাটির নিচ থেকে সুদূর অতীতের বিশালকা গড় আবিষ্কৃত হলো। অনেকখানি জায়গা জুড়ে এই গড় বা দুর্গ, যা দেখে রাজপ্রাসাদ বলেও মনে করা যায়। যেটুকু খনন করা হয়েছে তার পাশেও বড় ঢিপি রয়েছে। এই হচ্ছে বিশালকা গড়। এই জায়গাটা যদি ঠিকভাবে খনন করা যায় তাহলে অনেক কিছু বের করা যাবে বলে দেখেই অনুমান করা যায়। কুশীনগরে আনুমানিক 486 খ্রিস্টপূর্বাব্দে এক বৈশাখী পূর্ণিমায় বুদ্ধদেবের দেহাবসান হয়। এখানে আমি তোমাদের সেই কুশীনগরের নিয়ে যেতে পারছি না।
জ্যোৎস্না প্লাবিত এক আশ্চর্য সুন্দর রাত্রি, প্রকৃতি পুঞ্জের মহাবাস্তব বন্দনার মধ্যে শায়িত এক জ্যোতির্ময় পুরুষের দেহ, যিনি কঠিন নির্দয় জিঘাংসায় ভরা পৃথিবীতে মানুষের বেদনা বিধ্বস্ত বিশ্ব জীবন দিতে চেয়েছিলেন শান্তির প্রলেপ। বুদ্ধের দেহ দাহ করা হয়েছিল। প্রধান শিষ্য মহাকাশ্যপ অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছিলেন। প্রথম দিকে কুশীনগরের মল্লদের কাছেই ছিল সেই দেহাবশেষ, কিন্তু কুশীনগরের মল্লদের নিয়ে তার দাবিদার হয়েছিল 8 জন। এদের মধ্যে মগধের রাজা অজাতশত্রু, কপিলাবস্তুর সাক্ষ্যরা ও বৈশালীর লিচ্ছবীরাও ছিল। কিন্তু কুশীনগরের মল্লরা সেই দেহাবশেষ বন্টনে অস্বীকৃত হলে যুদ্ধের আবহ সৃষ্টি হয়েছিল। শেষ পর্যন্ত দ্রোণ নামে এক বিজ্ঞ ব্রাহ্মণের মধ্যস্থতায় সেই দেহাবশেষ 8 ভাগে ভাগ করা হয়। লিচ্ছবীরাও তাদের ভাগ বৈশালীতে নিয়ে গিয়ে সমাধিস্থ করায়, তার উপর একটি মাটির স্তূপ নির্মাণ করেন। এখন বৈশালীতে বৈশালী উৎসব চলছে। দেখার ইচ্ছা আছে বৈশালী উৎসব রাত্রিতে। জানি না কেমন হবে এখানকার উৎসব, তবে দেখে মনে হয় না উৎসবের আঙ্গিক সেরকম দৃষ্টিনন্দন হবে বলে।